আমরা সবাই জানি বাচ্চাদের ট্রিটমেন্ট করাটা মোটেই ইজি টাস্ক না, খুবই কঠিন জিনিস। আমরা তুড়িতেই ভালো করে দেব, ডেফিনেটলি এরকম না। এখানে অনেক ধরনের অবস্ট্রাকশন আছে, অনেক ধরনের বাধা আছে, বিপত্তি আছে। হ্যাঁ, তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো শিশুদের নিয়ে খুব কম ড্রাগ পিকচার আমাদের ম্যাথমেটিকা গুলোতে আছে। এই ধরেন যে বার্নেটের একটা চিলড্রেন টাইপ একটা চিলড্রেনদের নিয়ে একটা লেখা বই আছে, আমার নামটা মনে পড়ছে না। এই টাইপের বুক হচ্ছে খুবই কম আছে, ম্যাথমেটিকা আমাদের খুব কম আছে। আমাদের আছে কিন্তু ইন জেনারেল সব মিলায়, বড়দের, বৃদ্ধদের, অ্যাডাল্ট পারসন সবার মিলায় আছে, কিন্তু স্পেসিফিক চাইল্ডদের নিয়ে ওই রকম কিন্তু ম্যাথমেটিকা নাই। হ্যাঁ, ইয়ার আছে, ফারুক জি মাস্টার একজন একটা আছে, কিন্তু এগুলাও মানে পূর্ণাঙ্গ না, জাস্ট পয়েন্ট করে করে বৈশিষ্ট্য দিয়ে রেখেছে। তো যখন বেসিক্যালি খুব সিম্পল কিছু কথা আমি আপনাদেরকে বলি, আমার সাথে আপনারা একমত হতে পারেন কিনা একটু চিন্তা করে দেখেন। যখন একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, তখন দেখবেন আপনার ফ্যামিলির বাচ্চার কথা ভাবেন, আপনার ছেলে বা আপনার মেয়ে যেই হোক, পরিবারের কেউ একজন, মানে ছোট্ট একটা বাচ্চা যখন অসুস্থ হয়ে পড়ে, তখন দেখবেন যে পুরা ফ্যামিলি সেটাকে নিয়ে অ্যাংজাইটিতে পড়ে যায়। পুরা টেনশন অ্যাটেনশন, বাচ্চা ছোট বেবি যদি হয়, একদম মানে নিউবর্ন যদি হয়, তাহলে তো অ্যাংজাইটির শেষ থাকে না। দু একটা ওষুধও যখন দেওয়া হলো, দিয়ে দেখা যাচ্ছে সে সুস্থ হচ্ছে না, ভালো হচ্ছে না, তখন এই প্যারেন্টসদের মধ্যে, গার্জেনদের মধ্যে এক ধরনের প্যানিক তৈরি হয়ে যায়, একদম রিয়েল প্যানিক তৈরি হয়ে যায়। আমার মনে হয় আমার সাথে আপনারা দ্বিমত হবেন না, এটাই ঘটে ম্যাক্সিমাম ফ্যামিলি গুলোতে, এটাই ঘটে। তো যখন আপনি একটা পেডিয়াট্রিক কেস নেবেন, তখন অনেকগুলা প্রবলেম আপনি ফেস করবেন। হ্যাঁ, কারণ মানে এই বাচ্চারা বা কিডস, তাহলে বাচ্চাদের কিন্তু আমরা অনেকগুলো ইংরেজি জানি, তাই না? একটা হলো কিডস, চাইল্ড। হ্যাঁ, এরকম আমরা এর ক্লাসিফিকেশন দেখবো যে কোন এজে আমরা কি বলি, এটা আমরা দেখবো। ওগুলো জানার আছে। আর অল্প অল্প করে ইংরেজি শিখতে হবে, না শিখলে তো হবে না। হ্যাঁ, তো বাচ্চারা যখন ভালো থাকে, দেখবেন যে আপনার ফ্যামিলির আপনার বাচ্চা ভালো, তখন বাড়ির পরিবেশ বেশ ভালো। কিন্তু যে অসুস্থ হয়ে পড়তেছে বা সে কোন একটা কারণে আনহ্যাপি থাকতেছে, তখন ফ্যামিলিতে অনেক ধরনের সমস্যা তৈরি হয়। হ্যাঁ, বিশেষ করে আপনি খেয়াল করে দেখেন একটা বাচ্চার প্রচন্ড শ্বাসকষ্ট, অ্যাজমার সমস্যা, বা দেখা যাচ্ছে যে একদম ক্রনিক স্কিন ডিজিজ, সারা শরীর সোরাইসিস হয়ে গেছে, ছোট বাচ্চাদেরও হয়। হ্যাঁ, তো এই বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলির মেম্বাররা অনেক বেশি মানে অ্যাংজাইটিতে থাকে। ঠিক আছে? তো আমাদের কাছে যখন আসে, তখন বেসিক্যালি হয় কি, হেলদি স্টেটের যখন থাকে আর যখন ডিজিজ স্টেটে যাচ্ছে, আমরা কিন্তু অনেক সময় এই পার্থক্যটা করতে পারি না। হ্যাঁ, আমরা তাদের দেখা যাচ্ছে যে ছোট বাচ্চা, একদমই ছোট বাচ্চার কথা ভাবেন, সিমটম আমরা খুঁজে পাই না। আবার আমরা তাদের বডি ল্যাঙ্গুয়েজও বুঝি না, কারণ আবার দেখা যাচ্ছে একটু ধরেন 4-5 বছরের বাচ্চা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ ওইভাবে বোঝা যায় না। তো অনেক সময় হয় কি যে আমাদের কি করতে হবে, কি দেখে আমরা প্রেসক্রিপশন করব, মানে কিছু সাবজেক্টিভ সিমটম থাকে, সেই সিমটম গুলো আমরা খুঁজে পাই না। এই জন্য পেডিয়াট্রিক প্র্যাকটিস করা খুবই কষ্টকর একটা ব্যাপার। ওই আমরা যখন খুঁজে পাবো না, তখন আমরা কিন্তু এই ঝামেলার মধ্যে পড়ে যাব। তো এটা একটা মানে একদম ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। তো আমাদের প্রথম প্রশ্ন, আমি স্লাইড করতে চেয়েছিলাম কিন্তু আসলে কেন জানি হয়ে ওঠে না, পরবর্তীতে হয়তো করব। সেটা হচ্ছে যে প্রথম প্রশ্ন, আপনারা নিজেরাই উত্তর খোঁজার চেষ্টা করেন। পিপুলস মানে মানুষরা, জনগণ, গার্জেন বা প্যারেন্টস, তারা তার বাচ্চাকে নিয়ে কেন হোমিওপ্যাথির কাছে আসে? এইটা কি আমরা কখনো চিন্তা করে দেখেছি? কখন প্যারেন্টস হোমিওপ্যাথের কাছে আসে? যখন সে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, কান্নাকাটি করে, জ্বালাতন করে, স্বাভাবিক থেকে অস্বাভাবিক অবস্থায় চলে যায়। যখন ওই প্যারেন্টের ওই স্পেসিফিক ডাক্তারের প্রতি বিশ্বাস থাকে। সব ঠিক হলো। হোমিও ঔষধটা পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কারণে
হ্যাঁ বলেন, পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কারণে, পার্শ্ব প্রতিক্রিয়াহীন হওয়ার কারণে। হ্যাঁ, এখানে আমার যতটুকু আমি বুঝি, প্রত্যেক বাবা মাই বাচ্চার অসুস্থতার জন্য এত বেশি অ্যাংজাইটি থাকে হ্যাঁ, যে তারা মানে প্রত্যেক বাচ্চার অসুস্থতার জন্য প্রত্যেক মাই তখন ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট থাকে, ফাস্ট হয়ে যায়, ঠিকই বলেছেন। যার জন্য তারা চায় তাড়াতাড়ি ভালো হইতে হবে, তাহলে অ্যালোপ্যাথির কাছে যায়। অ্যালোপ্যাথি হুম, মাসের পর মাস খাইয়ে ধরেন একটু কমে আবার হয়, হুম, তখন চিন্তা করে এভাবে চললে তো তাহলে আমার অ্যালোপ্যাথিতে সাইড এফেক্ট হবে, তখন আমি দেন হোমিওপ্যাথিতে আসি। ম্যাক্সিমাম রোগীগুলো এরকম হয়। এরকম হয়। আর যাক, আরেকটা হিসাব সুন্দর। হলো যে এখানে যে সাইড ইফেক্ট নাই, তাহলে ওখানে যাই। আর ঠিক, একবার যখন হোমিওপ্যাথিতে ভালো হয়, তখন সে দ্বিতীয়বার অ্যালোপ্যাথিতে না যায় হোমিওপ্যাথিতেই আসে। এই হলো বর্তমান পরিস্থিতি। খুব সুন্দর, খুব সুন্দর অবজারভেশন, ধন্যবাদ। ডক্টর আরো একটা প্রীতম, কারণ আছে, জি আচ্ছা ভাই, বলেন। আরো একটা কারণ আছে হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে। অনেক মানুষই দেখছি যে হোমিওপ্যাথি শুধু বাচ্চাদের চিকিৎসা করা হয়, বড় মানুষের চিকিৎসা নাকি হোমিওপ্যাথিতে হয় না। এরকম একটা টেন্ডেন্সি সমাজে তৈরি হয়ে আছে, প্রচলিত আছে, ধারণা আছে আর, আচ্ছা আচ্ছা। ধারণা যাক, খুব আছে। সুন্দর, খুব সুন্দর। ডক্টর প্রীতম বলেন। না না, বাড়ি ভাইয়ের সাথে আমিও একমত। আসলে অনেকেই এখনো মনে করে যে না, বাচ্চা বড় হয়ে গেছে, এখনো তো ছোট বাচ্চার ওষুধ, হুম, এখনো অনেকে এটাই মনে করে। হ্যাঁ, এটা আমাদের ডক্টর শামসুজ্জোহা বলেছেন। ডক্টর প্রীতম বলেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। আমার আচ্ছা, ধারণা হচ্ছে যে বাচ্চাদের যখন কোনো প্রবলেম হয়, মারা আসলে বেশি উদ্বিগ্ন হওয়ার কারণে প্রথমে দ্রুত যাতে সারে তার জন্য অ্যালোপ্যাথিতে যায়, এলোপ্যাথি। যেটা আমি জি, স্যার বললেন। যাওয়ার হুম, পরে তারপরে এক এক করে তারা, যারা একটু অবস্থা ভালো, তারা করে কি আপনার ওই এফআরসিএস খোঁজে, বড় বড় ডিগ্রি খোঁজে, সেখানে যায়। তারপরে এ ডাক্তার ও ডাক্তার করে করে যখন পারে না, কেউ হয়তো বলে যে ভাই হোমিওপ্যাথিতে যান, অমুক ভালো একটা ডাক্তার আছে, সেক্ষেত্রেও হুম, দেখা যায় যে যায় যায় অনেক জায়গায় ধোকা টোকা খেয়ে, পরে আবার দেখা যাচ্ছে যায়ই না, আর এরকম অবস্থা হয়। আর ভালো ডাক্তার খুঁজে পায় না সবাই, তো ওই মাদার টিঞ্জার আমরা একটু টিঞ্জার করে সংক্ষেপে বলি, ধাক্কা টাক আমরা একটু ধাক্কা সংক্ষেপে টাক্কা বলি জাস্ট পয়েন্ট গুলা। ধাক্কা হ্যাঁ, টাকা খেয়ে আবার কিন্তু তারা ওই অ্যালোপ্যাথি ভালো ডাক্তার খুঁজতে যায়। আসলে ওরা সাইড ইফেক্ট অমুক তমুক এইসব বুঝে না, দ্রুত সাইড সারানোর ইফেক্ট, এই জন্যই যে যা করার এতক্ষণ পরে সেইগুলো একটা করে। পয়েন্টের কথা আসলেন যে সাইড ইফেক্ট, হ্যাঁ, আমি এগুলো শুনতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। আহ, নুরুন এজাজ, আপনি বলবেন কিছু এগুলার বাহিরে, যে পয়েন্ট গুলা নিয়ে আলোচনা হয়েছে এর বাহিরে, কুইক। না, আমার মতামত হচ্ছে কি যে আসলে আমাদের সমাজে একটা ধারণা আছে যে যারাই মেধাবী স্টুডেন্ট তারাই মেডিকেলে পড়ে। না, আপনি আর আমাদের যখন দেখা যায়, প্রশ্নের উত্তরে আসেন, কেন আপনার চেম্বারে এক ছোট বাচ্চা কিনে তার গার্জেন আসবে? না সেটা বলছি স্যার, এইখানেই বলছি যে মেধাবীরা মেডিকেলে পড়ে, আর দেখা যায় যে আমাদের সমাজের সাধারণ কিছু লোক হোমিওপ্যাথিকে পড়ে। তো যার কারণে প্রথমেই তাদের হীনমন্যতা তৈরি হয়ে যায়, এই জন্য সাধারণত আসতে চায় না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ডক্টর অলিউল বাড়ি, আপনি স্যার কিছু বলবেন? স্যার স্যার বাচ্চাদের ব্যাপারে হচ্ছে কি, বাচ্চাদের ব্যাপারে যে ট্যাবলেট খাওয়ানো বা সিরাপ খাওয়ানো অনেক ধরনের ঝামেলা। এই জন্য হোমিওর কাছে গেলে মনে করে যে যাক, ওই ওষুধটা বাচ্চাদের সহজে খাওয়ানো যায় এবং সেখানে উপশম পাওয়া যায়, এই জন্য অনেকে আসে। ঠিক আছে, ঠিক আছে। নতুন কোনো কথা আছে? বাড়ি ভাই কিছু বলবেন? হাত তুলে আছেন। আমি বলতে যাচ্ছিলাম যে ওই যে, বাচ্চারা অ্যালোপ্যাথি খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়, ধরে বেঁধে একদম, মানে এইটা খুব সুন্দর পয়েন্ট আসছে, এটা খুব খাওয়াতে সুন্দর। হয়। অ্যালোপ্যাথি ওষুধ মিষ্টি মিষ্টি বড়ি দেয়, খুব সুন্দর খেতে চায়, চায় চায় খায় বাচ্চারা। এটা হুম, অন্যতম একটা কারণ যে না, ঠিক আছে, বাচ্চারা ধন্যবাদ, ধন্যবাদ। এটা একটা খুব সুন্দর পয়েন্ট। হ্যাঁ, কারি মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমাদের দেশের প্রেক্ষাপট বর্তমান, বাচ্চাদের মা এবং বাবা অনেক ভালোবাসে এবং তারা অনেকক্ষণ অধিকাংশ মানে আমার জানা মতে তারা জানে যে হোমিওপ্যাথিতে সূক্ষ্ম মাত্রায় কাজ করে আর এলোপ্যাথিতে স্থল মাত্রায় কাজ করে, তারা অনেক সাইড ইফেক্ট করে। এই জন্য বাচ্চাদের ফার্স্টেই তারা চায়, প্রত্যেকটা মানুষই আমি যতটুকু জানি যে আগে বাচ্চাদের ক্ষেত্রে হোমিও খাওয়ানোর চেষ্টা করে, যে আগে হোমিওতে কোনো সাইড ইফেক্ট নাই এবং বাচ্চারা, ঠিক আছে, আপনার এই বাচ্চাদের এই ভালো ধরে। প্রশ্ন, এগুলা কথা চলে আসছে, ধন্যবাদ। আতিকুর রহমান, আপনি যদি আমাদের এই মানে নতুন কোনো পয়েন্ট অ্যাড করতে চান বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা হোমিওপ্যাথি কিন্তু অনেকটা বৃদ্ধি করে দেয় না, তাদের রোগ এটা তো আপনি প্রতিরোধ। ডাক্তারের অ্যাঙ্গেলে বললেন, আমার প্রশ্ন বুঝে অ্যান্সার করতে হবে, গার্জেনরা কেন আসে?
ঠিক আছে, আমি বুঝছি যে সে একদম স্ট্রং হয়ে যাবে, ইমিউনিটি একদম বুস্ট হয়ে যাবে। হ্যাঁ, নতুন কোনো পয়েন্ট থাকলে আপনারা প্লিজ বলবেন, না হলে আমি কিন্তু ফ্লোর দিব না। হ্যাঁ, নজরুল ইসলাম, ডক্টর নজরুল ইসলাম বলেন প্লিজ। বাদ বাকি যারা বলছে সবই ঠিক আছে, তবে আমার অর্থনৈতিক দিকটা একটা কারণ মনে হয়। অর্থনৈতিক, এটা একটা খুব সুন্দর পয়েন্ট, অর্থনৈতিক একটা দিক। ঠিক আছে, লতিফুল বাড়ি আপনি কিছু বলবেন? ডক্টর লতিফুল বাড়ি। আসসালামু আলাইকুম। আমি আমি এইমাত্র যোগ দিয়েছি, শুনি নাই কি আলোচনা আচ্ছা, হয়েছে। তাহলে তো আপনি আমার শুনেন, যেটা মনে হয়, আপনি আমাদের সাথে থেকে শুনতে থাকেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা, একটা পয়েন্ট আমাদের বলতে এটা চাই। কিন্তু ডিসকাশন ক্লাস না, মাইন্ড ইট। হ্যাঁ, আমি সুযোগ দিচ্ছি প্রথম দিন বলে, আমরা এখানে আসলে কিছু নলেজ নিতে আসছি, আমাদের কিছু অভিজ্ঞতা আচ্ছা আছে, আচ্ছা আমরা তো পড়লে বই থেকে সব পড়তে পারি, কিন্তু আমরা কিছু প্র্যাকটিক্যাল জিনিস হাতে কলমে দেখাতে চাই। এই কারণে নিজে যত কম বলে যতখানি নেওয়া যায়, এটা আমি আচ্ছা মনে করব সবার জন্য উপকারী। হ্যাঁ, তো ঠিক আছে। আমি যেহেতু আমার পরিচয়ের বিষয়ে একজন, সম্ভবত উনি খুলনা থেকে জয়েন করেছেন, আমার উচিত ছিল প্রথমে পরিচয় দেওয়ার। আমার নাম ডক্টর কাউসার আল মামুন। আমি বেসিক্যালি পিএইচডি ফেলো রাজশাহী ইউনিভার্সিটি, আমি প্ল্যান্ট প্যাথোলজিতে পিএইচডি করতেছি, আর রাজশাহী হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রভাষক। এটা হলো আমার পরিচয়। আমি এই সিস্টেম, মানে আমরা একটা মেথড, মাইন্ড টেকনিক, যেটার মূল হচ্ছে সেগাল মেথড, এই চর্চাটা আমি মোটামুটি 2008 সাল থেকে এই চর্চাটা করি। আর আপনাদের সাথে আমি নিয়মিত ক্লাস করছি এই গ্রুপে, মোটামুটি প্রায় তো 1.5 বছর হয়েই যাবে মনে হয় আমি এককভাবে কন্টিনিউ করতেছি। এর আগেও আমাদের একটা সংগঠন আছে জিএমটি, যেটা আমরা 2018 সাল থেকে রেগুলার বেসিস ডাক্তারদের নিয়ে আমরা প্রতি সপ্তাহে প্রোগ্রাম করতাম অনলাইনে। সেটা তো ইয়ে আছে। এই হলো আমার মোটামুটি পরিচয়। তো যাক, আমি সময় নষ্ট করতে চাই না। আমরা ঠিক শুরু করব 9:15-তে, আর আমরা চেষ্টা করব মানে 10টার মধ্যে ক্লোজ করে দিতে। তো এই জন্য আমরা সময় কালক্ষেপণ করব না। হ্যাঁ, অনেক অনেক জিনিস আছে, এই 3 মাসে শেষ হবে কিনা আমি জানি না, কারণ আমাকে বলতে সুযোগ করে দিলে আপনার জন্য বেটার হবে। তো মানুষ কেন তার বাচ্চাকে নিয়ে হোমিওপ্যাথির কাছে আসে? আপনাদের সবগুলাই আছে, আমি জাস্ট একটু, আমি যেগুলা পয়েন্ট আউট করেছি আপনারা একটু মিলায় নেন। আপনাদের গুলাও হয়েছে, অনেকে তো অনেক কথাই বললেন, খুব সুন্দর সুন্দর পয়েন্ট। অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হতে পারে যে তারা মনে করে, মানে প্যারেন্টসরা মনে করে হোমিওপ্যাথি সেফ, তারা মনে করে অ্যালোপ্যাথিতে সাইড ইফেক্ট আছে, এই জন্য সেফ হোমিওপ্যাথি, সাইড ইফেক্ট বিহীন, এখানে যেতে হবে। আবার বাড়ি ভাই একটা খুব সুন্দর কথা বলেছে, বাচ্চারা তিতা ওষুধ খেতে চায় না। ইনফ্যাক্ট আমিও চাইতাম না। আমাদের সময় জ্বর টর হলে কট্রিন খাওয়াতো, সেই তিতা খেলে 3 দিন পর্যন্ত খাওয়ার রুচি থাকে না, মুখ তিতা হয়ে যায়। তো আমরাও চাইতাম যে আমরা মিষ্টি ওষুধ খাবো। এটা একটা কারণ, বাচ্চাকে ওষুধ, এলোপ্যাথি ওষুধ খাওয়ানো ঝামেলা, এই কারণে আমরা হোমিওপ্যাথের কাছে যাই। আরেকটা হলো যে এটা খাওয়ানো খুব সহজ। ঠিক আছে, এজন্য কোনো এফিশিয়েন্ট ডাক্তার পাওয়া গেলে প্যারেন্টসরা যে কোনো সমস্যায় তার কাছে আগে যেতে চায়। যারা এই বিষয়গুলোকে কনসিডার করে, মাথায় রাখে, তারা তাদের কাছে যেতে চায়, হোমিওপ্যাথদের কাছে যেতে চায়। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে খুব কস্ট ইফেক্টিভ। যদিও আমি মনে করি যে এখন হয়তো কস্ট ইফেক্টিভ না, কিন্তু তারপরেও ওভারঅল হোমিওপ্যাথি খুব কস্ট ইফেক্টিভ। কারণ আপনি একজন এলোপ্যাথি ডাক্তারের কাছে গেলে এক গাদা টেস্ট দিবে, তারপর আবার অ্যান্টিবায়োটিক সহ আলাদা এক গাদা ওষুধ টষুধ, একটা পুরো সেট, এই দিয়ে দেখা যাচ্ছে যে কোনো একটা অসুখেই এখন 2-3 হাজার টাকা খরচ হয়ে যায়। সেই তুলনায় হোমিওপ্যাথি কস্ট ইফেক্টিভ। আর ম্যাক্সিমাম পাবলিকের ধারণা যে মোটামুটি সব অসুখের ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে করা সম্ভব, যদিও তারা প্রথমে আসে না। ক্যান্সারের রোগী নিয়েও তারা কিন্তু সব ঘুরে টুরে, যার নাই গতি সে করে হোমিওপ্যাথি, সব শেষ তারপরে আসছে হোমিওপ্যাথি করার জন্য। ঠিক আছে, তো হোমিওপ্যাথি, আমরা হোমিওপ্যাথিতে আমাদের বাংলাদেশে তো 3 বা 4 ধরনের আমরা ডাক্তার দেখি, তাই না? বিএইচএমএস, ডিএইচএমএস, তারপরে ওই যে 2 বছরের কোর্স করা, তারপরে কিছু আছে পড়ুয়া ডাক্তার। তো ওদের কথা আমি বাদ দিই। আমরা যখন ডিএইচএমএস পাস করলাম বা বিএইচএমএস পাস করলাম, পরে একজন স্টুডেন্ট যখন দেখা যাচ্ছে সিনিয়র কারো কাছে যায় জ্ঞান নেওয়ার জন্য, এটা নিয়ম, এটা যেতে হয়। কারণ হোমিওপ্যাথি কি, হোমিওপ্যাথি একটা গুরুমুখী বিদ্যা। ডেফিনেটলি আপনার আমরা মিউজিক শিখি, আমরা রাগ, উচ্চাঙ্গ, সঙ্গীত, যাই হোক, যে এগুলো আমাদের গুরু লাগে, গুরু ছাড়া কিন্তু এগুলো হয় না। হোমিওপ্যাথিও কিন্তু সেম।
সেম জিনিস, গুরুমুখী বিদ্যা, এটা আপনার একজন লাগবে। তো এটা আমাদের কনসেপ্টটা মাথার মধ্যে আছে। আমরা তখন সিনিয়রদের কাছে যাই জ্ঞান নেওয়ার জন্য, হ্যাঁ, এবং তাদের কাছে গেলে তারা সবসময় বলে আমি এটা ভালো করেছি, ওটা ভালো করেছি, ক্যান্সার ভালো করেছি, আমার কাছে গ্যাংগ্রিন পা কেটে দিত তো সেটা ভালো করে দিয়েছি, বার্জাস ডিজিজ ভালো করে দিয়েছি, অ্যাজমা তো একদম তুড়িতে ভালো করি, পাইলস কোনো ব্যাপারই না, মেলা কথা সিনিয়ররা কিন্তু বলে। কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে পেডিয়াট্রিক কেসে তারা হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল মেথড। হিট অ্যান্ড ট্রায়াল মেথড তো আমরা জানি, তাই না? হিট অ্যান্ড ট্রায়াল মেথড সেম, এটাও একটা মানে হোমিওপ্যাথির একটা পরিচিত সিস্টেম। কারণ কি, যখন একজন অসুস্থ বাচ্চা দেখা যাচ্ছে যে কোন ডাক্তারের কাছে গেল, হ্যাঁ, দু একটা মেডিসিন দিল, মনে হলো যে এটা ক্যামোমিলা দিল, ফেল, তারপর সিনা দিল, ফেল, এরপরে যখন আর কাজ হচ্ছে না, বাচ্চা তো কষ্ট বেড়ে যাচ্ছে, এবার অনেক ডাক্তার বলে যে যান আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াই নিয়ে আসেন, এবার অ্যান্টিবায়োটিক খাওয়া শেষ, তারপরে আমি আবার দেখবনি। এই যে অ্যাকুইট যে ইয়েটা হচ্ছে, কন্ট্রোল হচ্ছে না, দেখা যাচ্ছে জ্বর 104 নিচে নামতেছেই না, কারণ হিট অ্যান্ড ট্রায়াল মারছে। হিট অ্যান্ড ট্রায়ালে কি আপনি হতেও পারে নাও পারেন, আমার তো মনে হচ্ছে বাচ্চাকে ক্যালকেরিয়াই দিই, আপনি ক্যালকেরিয়া দিয়ে দিলেন, এটা হিট অ্যান্ড ট্রায়াল, আপনি আপনার মনে হলো আপনি দিয়ে দিলেন, তো দেওয়ার পরে কমলো না, এবার অ্যান্টিবায়োটিক খাওয়াই নিয়ে আসেন, তারপরে অন্যগুলা দেখা যাবে, অন্য ওষুধ আমি দেবো, এরকম অনেক ডাক্তার বলে। এটা হলো স্কেপ মেথড, পালিয়ে বাঁচা মেথড। হ্যাঁ, তো এমনটা হয় কারণ আমাদের সেই কনফিডেন্সটা নাই, যে এই এখনই এই বাচ্চার কলেরা হয়ে গেছে, অনবরত ইয়ে হচ্ছে, আমার ওই কনফিডেন্স নাই যে আমি এটাকে ঠিক করবো, কারণ এটা জীবন মরণের ব্যাপার, আপনার একটু ভুলে তার জীবনটা চলে যেতে পারে। জ্বর আসছে 105 ডিগ্রি 7 ডিগ্রি, আমার আর কনফিডেন্স নাই, আমি ডিল করতে পারছি না, আমি নিজেও মানে ইনক্লুডিং মি, আমি ডিল করতে পারছি না, যাও বাবা প্যারাসিটামল খেয়ে নাও, নাপা সিরাপ খেয়ে নাও, নাপা সাবুজ। সবাই কি শুনতে পাচ্ছেন? শোনা যায় না? হ্যালো, জি শোনা যায়, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, মানে যিনি শুনতে পাচ্ছেন না তার তো মনে হয় নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে এই কয়েকদিন থেকে। তো যেটা বলতেছিলাম, তো আমরা এরকম কিন্তু ছেড়ে দিই, ঠিক আছে আপনি ইয়ে করেন, বা এলোপ্যাথির কাছে হ্যান্ড ওভার দিয়ে আমি দিয়ে দিলাম মেডিসিন, যেটা খান, খাওয়ায় এটা ঠিক করেন। তো আরেকটা বিষয় মানে দেখা যায়, সেটা হলো যে কোন একটা কেস, এখনই আমরা এখানে কতজন আছে, এখানে আমরা আছি হচ্ছে 64 জন, তাই না? এই 64 জন আমরা যদি কোন একটা কেস এখানে প্রেজেন্ট করি, ডেফিনেটলি এখানে 10 জন আছেন যারা খুব ভালো প্র্যাকটিস করেন, 10 জনকে যদি বসায় দেন, 10 জন দেখবেন 10টা প্রেসক্রিপশন করছে, 10টা ডাক্তার 10টা প্রেসক্রিপশন করেছে, 10টা মানে মেডিসিন প্রেসক্রিপশন করেছে। তাহলে আমরা কি বলতে পারি, এটা থেকে কি সিদ্ধান্তে আসতে পারি? সিদ্ধান্তে আসতে পারি যে হোমিওপ্যাথির মধ্যে কোনো স্ট্যান্ডার্ডাইজেশন নাই, প্রেসক্রিপশন পদ্ধতি আসলে আমরা শিখিনি বা আমরা করতে পারিনি, এই কারণে আমাদের 10 জনের 10 ধরনের প্রেসক্রিপশন হচ্ছে। তো কেস টেকিং এর স্ট্যান্ডার্ড ফরম্যাট নাই, তাহলে আমরা যখন একসাথে চলে একই জ্ঞান নিয়ে যখন আগাবো, তখন দেখবেন যে একটা সময় যে একটা স্ট্যান্ডার্ডে আমরা ইয়ে করতেছি। তো প্রথমে দেখা যাচ্ছে যে মানে আমার হতো কি, আমি প্রথম দিকে অনেকের কাছে যেতাম, আমার কলেজের টিচারদের কাছে, সিনিয়র ডাক্তারদের কাছে, অনেক জায়গায় আমি যেতাম, আসলে কিভাবে কথা বলতে হয় সেটাও তো শেখার আছে, মানে আপনি রুগীকে ওপেন করবেন কিভাবে, রুগীর সাথে ফার্স্ট কথাটা কি হবে এটাও শেখার। আমি ওই ফার্স্ট কথা কি হবে এটা শিখতেই আমার 10 বছর হয়ে গেছে, যে কোত্থেকে শুরু করতে হবে আমার পছন্দের মতন। আমি যেমন আপনাদেরকে অনেকগুলা টিপস বলে দিয়েছি যে এই প্রশ্নগুলো আপনারা করবেন, এই জিনিসটা শিখতে আমার অনেক সময় লেগেছে, এক একজন এক এক স্টাইলে করে। তো আমরা যদি একটা স্ট্যান্ডার্ডের মধ্যে যাই, একটা যদি ফরম্যাটের মধ্যে যাই, তাহলে ডেফিনেটলি অনেক ভালো রেজাল্ট করা সম্ভব, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা 10 জন ডাক্তার দেখা যাচ্ছে 10টা প্রেসক্রিপশন হবে না, একটাই প্রেসক্রিপশন হবে। তো আমি যখন আমার সিনিয়রদের কাছে যেতাম, তারা যখন বাচ্চার কেস টেকিং করতো, হ্যাঁ, তখন প্রায় দেখতাম যে পেশেন্টের মানে বাচ্চার প্যারেন্টস
বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে মায়ের একটা কমন কথা, মানে বাচ্চা খুব দুষ্টু। আপনারাও কিন্তু এই কথাগুলাই হয়তো এই প্যারেন্টসরা এসে বলবে যে বাচ্চারা খুব দুষ্টু, সে কিছুই খেতে চায় না, দিন দিন তার ওজন কমছে না, মানে ওজন বাড়ছে না বরং কমতেছে, আর অন্য বাচ্চার থেকে খুব দুর্বল, পড়ালেখা করতে চায় না। একই গল্প প্রত্যেকটা প্রায় মাই শোনাই। তখন আমরা মানে কি জিজ্ঞাসা করি, আমরা তখন আমি দেখতাম তখন দেখা যাচ্ছে যে বাচ্চাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার নাম কি, কমন কোশ্চেন, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার কতজন বন্ধু আছে, তোমার ক্লোজ ফ্রেন্ড কতজন আছে। আমরা কিন্তু এইভাবে কমিউনিকেশন করা শুরু করি। এরপরে আরো কিছু প্রশ্ন করি। হ্যাঁ, প্রশ্ন করার পরে আমি দেখতাম আর কি তারা সিনিয়ররা কি করতেন যে এই যে হিট অ্যান্ড ট্রায়াল বেসিস একটা মেডিসিন দিয়ে দিতেন। তাদের কাছে মনে হয়েছে না বাচ্চাটা মনে হচ্ছে একটু নোংরা টাইপের, দিই সালফার দিয়ে দিই, বা বাচ্চাটা একটু টিমিডিটি বা ইয়েতে আছে বা একটু কাঁদো কাঁদো ভাব আছে, ঠিক আছে দিয়ে দিই পালসেটিলা। এটা কিন্তু হিট অ্যান্ড ট্রায়াল বেসিস। এই মেডিসিন দেওয়াটা, এই প্রেসক্রিপশন পদ্ধতি হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল। ঠিক আছে, তো আমাদের স্পেসিফিক কিন্তু কিছু জিজ্ঞাসা করার থাকে না, আমরা একটার পর একটা জিজ্ঞাসা করি। আমরা কিছু কিছু মেডিসিনের কনস্টিটিউশন জানি, যেমন ক্যামোমিলা কি জানি, ক্যামোমিলা প্রচন্ড জেদি, প্রচন্ড মানে সারাক্ষণ খালি ঘ্যান 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 করতে চায়, এই টাইপের, মানে কেওয়াটিস চিলড্রেন, আনসোশাল চিলড্রেন, আনসিভিলাইজড, তাই না, এরকম আমরা এটা জানি। আবার দেখা যাচ্ছে যে আমরা কিছু নিজেরা মাইন্ড সেট আপ করে রেখেছি যে কিছু চাইল্ড আছে যারা স্মাইলিং, সবসময় হাসে, কিছু আছে সবসময় কাঁদে। তো আমরা বেসিক্যালি কিভাবে বাচ্চাগুলাকে ডিফারেন্সিয়েট করবো এটা জানি না। আমাদের কাজটা কিন্তু এটাই। সব বাচ্চারা, যে বললাম না, আমার পার্সোনাল চেম্বারে তো দেখার অভিজ্ঞতা আছে, কিন্তু তার আগের অভিজ্ঞতাগুলো আমি বলতেছি, একই কথাই বলে ঘুরে ফিরে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা ডিফারেন্সিয়েট করব কিভাবে, আমরা কিভাবে এই কাজটা করব কিভাবে। তো একটা কথা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি, এটা আমি মাঝে মধ্যেই বলি। আমি যদিও চাইল্ড নিয়ে অনেক বেশি লেকচার কোথাও দিইনি, তারপরেও দু একজন আমাকে পার্সোনালি ইয়ে করলে আমি এই উদাহরণটা দিই, অনেকেরই হয়তো শোনা আছে। তো দেখা যাচ্ছে যে একটা কেসের কথা বলি, একটা মা তার বাচ্চাকে নিয়ে আসছে আমার কাছে। হ্যাঁ, তো মা বলছে যে ডাক্তার সাহেব, আমার বাচ্চা না খুব নোংরা, পরিষ্কার পরিচ্ছন্নতার কিছুই বুঝে না, থাকতেও চায় না। আমি যে গোছায় দিলাম, গোছায় দেওয়ার পরে সে একদম সব এলোমেলো করে ফেলতেছে, বিছানা গোছালাম, গোছানোর পরে একদম নোংরা করে ফেলতেছে, আর হাতে ময়লা, এখানে ময়লা, ওর কোনো মানে উগলাতে তার কোনো কেয়ার নাই, আর খুব অলস। হ্যাঁ, খাওয়ার আগে হাত ধুতে চাইবে না। তো এইটুক কথা আপনি যদি আমরা কি বললাম, হিট অ্যান্ড ট্রায়াল, আপনি যদি হিট অ্যান্ড ট্রায়াল বেসিসে চিন্তা করেন, তাহলে কোন মেডিসিনের কথা মনে পড়বে? এই যে একটু বর্ণনা দিলাম, বলেন একজন। সালফার। থ্যাংক ইউ। ফার্স্ট আসবে সালফার, তাই তো? এটা মনে হলো যে সালফার বাচ্চারা নোংরা, ফার্স্ট কথা মা তো তাই বলতেছে, তাহলে এরকম বাচ্চা হলো সালফার। সালফার কি ঠিক করে দেয়? সালফার যদি একটা বাচ্চাকে দেওয়া হয়, তখন কি সালফার বাচ্চা ঠিক হয়ে যায়? এই ইয়েগুলা কি ঠিক হয়ে যায়? এগুলা জানার আছে। তো আমরা এমনি বেসিক্যালি জানি যে এরা নোংরা, নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করে না। তো যাক, তাকে প্রথম দিকের কথা, তো তাকে সালফার দিয়ে একদম খুব খুশি, যাক হেভি একটা মেডিসিন দিয়ে দেওয়া হলো। কিন্তু পরবর্তীতে দেখা গেল তার যে প্রবলেম, যেটা সালফার, যে কারণে সালফারটা দেওয়া হয়েছিল, সেটা ওষুধ খায় যখন, তখন কমে যায়, আবার বাড়ে, আবার কমে, আপস এন্ড ডাউন হতে থাকে। ঠিক আছে, এবার বাচ্চাটা তার বাবার সাথে আসলো। এবার বাবা বলছে যে ডাক্তার সাহেব, প্লিজ আমার বাচ্চাকে একটা ভালো ওষুধ দেন। হ্যাঁ, সে তো বাচ্চাদের মতন থাকতেছে না। বাচ্চাদের মতন থাকতেছে না মানে সে বাচ্চাদের মতন আচরণ করে না,
শিশুদের মতন আচরণ করে না। কি হয়েছে আপনার বাচ্চার একটু বলেন। বলে যে দেখেন সে কেমন যেন, আমাদের সময় আমরা চাইল্ডহুডটাকে মানে শিশু বেলাটাকে বাল্যকালটাকে আমরা উপভোগ করি, মানে চাইল্ডহুডটাকে আমরা এনজয় করি, আমার বাচ্চা করছে না। বাচ্চা একদম ফ্রিলি মুভ করতে চায় না, সবকিছু দেখা যাচ্ছে গুছিয়ে রাখতেছে, সবসময় হাত ধরে মানে হাত ধোই, সবসময় অ্যালার্ট। আমার কাছে খুব স্ট্রেঞ্জ মনে হলো যে মা বলল এক কথা আর বাবা এসে বলতেছে আরেক কথা। বাবার স্ত্রী যে স্টোরি বলছে, বাবা যে গল্প শোনালো আমাকে পণ্য আলাদা একটা গল্প। তো পরবর্তীতে আমি ভাবলাম যে বাবা হলো সালফারের কনস্টিটিউশন, এজন্য বাচ্চাকে যখন সে এক্সপ্লেন করছে, বাচ্চার সিমটম গুলা সে যখন বলছে, তখন সে আর্সেনিকের মতন করে বলতেছে। সালফার তো সালফার বেশি, বাচ্চা হয়তো ওই লেভেলের পরিষ্কার পরিচ্ছন্ন না, ভালো করে বোঝেন আমার কথাটা। বাবার চোখে কিন্তু লাগতেছে না এটা একটু বাড়াবাড়ি করতেছে, বাচ্চা কেন ওইভাবে খেলবে না, বাচ্চা কেন মানে হাত ধুবে ওইভাবে। কিন্তু মা কি, মা হলো ডোমিনেটিং মা, সে সবসময় এটা কর এটা কর, হাত ধো, একবার হচ্ছে না দুবার, হাত ধোয়ার তো নিয়ম আছে, এরকম করে ঘুষে ঘুষে ধুতে হবে, এগুলা পরিষ্কার করতে হবে। মা তো আর্সেনিক। এর আগে যখন মায়ের সাথে আসছিল তখন মা আর্সেনিক মা তো নেভার স্যাটিসফাইড। আর্সেনিকের তো আমরা পড়েছি, আমরা তো জানি তাই না, নেভার স্যাটিসফাইড। আর্সেনিক কি হয়, আর্সেনিক হচ্ছে ফাস্টিডিয়াস তাই না, সেন্সোরিয়াস। আর্সেনিকের অ্যাংজাইটি থাকে, মা এসে মা স্যাটিসফাইড না, ওইটা বাচ্চার উপরে না, ডাক্তার সাহেব আমার বাচ্চা তো আপ টু মার্ক না। কারণ আর্সেনিক কি, রেস্ট ক্যান নট রেস্ট আর কি আনটিল, ভুলে গেলাম যে রেস্ট ক্যান নট রেস্ট, থিংস আর নট ইন প্রপার প্লেস। হ্যাঁ থিংস আর নট ইন ওভার প্লেস। তো বাচ্চা যতক্ষণ পর্যন্ত না ইয়া হবে ততক্ষণ পর্যন্ত আর্সেনিকের মা তো ঠিক থাকবে না, এবং আপনার কাছে এসে কিন্তু মা ওইভাবে বর্ণনা দিচ্ছে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইলাম? বাবা সালফার ছেলেকে আর্সেনিক মনে করে বর্ণনা করতেছে, আর মা তো আর্সেনিক বাচ্চাকে এসে সালফারের মতন করে বর্ণনা করতেছে। তো একজন ডাক্তার হিসাবে আপনি তখন কি করবেন? দুইজনই তো তার বাবা মা, দুইজনের কাছেই তো সে থাকে, আপনি কার ইনফরমেশনটা বিশ্বাস করবেন, তাকে কি মেডিসিন দিবেন, কার কথা শুনে কি দিবেন? এরপরে আরো মজার কাহিনী বলি। এরপরে বাচ্চাটা আসছে তার দাদির সাথে, বাবা মা দুইজনই নাই, এবার দাদির সাথে আসছে, দাদির সাথে এসে দাদি অন্য স্টোরি শোনাচ্ছে, অন্য গল্প শোনাচ্ছে, পুরা কাহিনী চেঞ্জ। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম আমি কি কি এই গল্প দিয়ে আমি কি বুঝাতে চাচ্ছি? তাহলে আমরা এই গল্পটাকে যদি সামারাইজ করি তাহলে কি, আমরা পুরোপুরি অন্ধকারেই কিন্তু থাকতেছি, এবং শেষমেশ আমরা আর যখন কুল কিনারা করতে পারতেছি না তখন হিট অ্যান্ড ট্রায়াল মেথডেই চলে যাচ্ছি। পারতেছি না তো, আমি তো আমার ওই সিস্টেমটা তো বুঝি না, এই কারণে আমাকে হিট অ্যান্ড ট্রায়ালে যেতে হচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? হিট অ্যান্ড ট্রায়ালে তো আমি যেতে চাই না, এটা যাওয়া উচিত না, কিন্তু আমরা, আমার ধারণা 95% ডাক্তার হিট অ্যান্ড ট্রায়াল চালায় দেয়। দেখা না সালফার মনে হচ্ছে, আগে দিয়ে দিলাম হিট অ্যান্ড ট্রায়াল। তাহলে আমাদেরকে কি করতে হবে? যাক, আমার একটা গল্প মনে পড়ে গেল, ওটাও একটু শেয়ার করি। আমি একজন সিনিয়র পার্সনের চেম্বারে বসেছিলাম, তো অনেক আগের কথা, ধরেন 2007-08 এরকম সময়ের কথা। তো মায়ের সাথে আসছে বাচ্চা, ছোট বাচ্চা আর কি। বাচ্চা এসে এই টেবিলে বই রাখা আছে, রেপার্টরি রাখা আছে, এমন করে নিচ্ছে ধাপাস করে, এই ধরেন এই জাস্ট এরকম একটু দেখা দিই বই নিয়ে, এই এরকম করে মানে এটা খেলা এক ধরনের আর কি, এইরকম এই করছে। তারপরে একটু পরে যায় টেবিলের উপরে কলম নাচছে, হ্যাঁ স্ট্যাথু আছে, এরকম এরকম করে নাচতেছে। তো আমার সিনিয়র ডাক্তার সাহেব খুব ইরিটেট, তো মাকে বলতেছে যে এই বাচ্চাকে বাইরে রেখে আসেন, বাচ্চাকে বাইরে রেখে আসেন, ওয়েটিং রুমে রেখে আসেন, ওই পাশে রেখে আসেন, আর এরপরে আর আনার দরকার নাই, আপনার বাচ্চাকে আনার দরকার নাই, বা মানে বাসায় রেখে আসেন, এরকম করে বলতেছেন। আপনি খালি তার সিমটম গুলো বলেন, তাইলে আমি ওষুধ দিয়ে দেব। মানে সে এতটা ইরিটেট
মানে ডাক্তারই ইরিটেট হয়ে গেছে। কেন? এই বিষয়টা কি? এটা আসলেই খুব ভয়াবহ। কারণ তিনি মানে সরি টু সে গুরু লেভেলে তিনি চাইল্ড অবজারভেশনটা বুঝেন না, এটা গুরুত্বটা বুঝেন না, এই কারণে তিনি ওই কথাটা বলেছেন। আমরা শুধুমাত্র মায়ের কথা, প্যারেন্টস এর কথা, দাদি বা বাবার কথা, তাদের উপরে ডিপেন্ড করি। এইভাবে ওষুধ নির্বাচন করাটা খুবই কঠিন। এটা কিন্তু ক্লাসিক্যাল কথা, এটা মানে অন্য কোনো মেথড বা ইয়ের কথা, এটা একদম ক্লাসিক্যাল কথা। আপনি পড়েন পেডিট্রিক যে বইগুলো আছে সেটা পড়েন, এই কথাই লেখা আছে। তো আমি একটা ডাক্তারের খুব দেখি ভিডিও, আমি দেখি, কালকে দেখাবো বাচ্চাদের সাথে কিরকম আচরণ করতে হয়। হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার, কিন্তু ছোট বাচ্চার সাথে সে কিরকম আচরণ করে আমি এখন মনে পড়লো, আমি কালকে ইনশাল্লাহ ভিডিওটা দেখাবো খুঁজে। তো এবার আমরা আসি যে আপনি যদি সাকসেসফুল পেডিট্রিশিয়ান মানে কি আমরা সবাই জানি তো, শিশু চিকিৎসক, তাই না? আপনি যদি সাকসেসফুল শিশু চিকিৎসক বা পেডিট্রিশিয়ান হতে চান তাহলে আপনার বিশেষজ্ঞ হয়ে যায় স্যার। জি কি বললেন? শিশু বিশেষজ্ঞ। হ্যাঁ, শিশু বিশেষজ্ঞ যদি আপনি হতে চান, যদি আমাদের ওইভাবে সুযোগ নাই, তারপরে অনেকেই লিখেন পেডিট্রিশিয়ান, ক্যান্সার স্পেশালিস্ট, অমুক তমুক হ্যান ত্যান এগুলো লেখেন। তো আপনারা যদি হতে চান তাহলে আপনাকে মাস্ট যে গুণাবলীগুলা করতে হবে, সেটা হলো আপনাকে খুব সফট হতে হবে, খুব নরম স্বভাব হতে হবে, জেন্টাল হতে হবে, খুব কেয়ারিং হতে হবে। কেমন হতে হবে কালকে ভিডিওতে দেখাবো। আপনাকে খুব কমফোর্টেবল হতে হবে, বাচ্চার সাথে ফ্রেন্ডলি হতে হবে, তাহলে আপনি সাকসেসফুল পেডিট্রিশিয়ান হতে পারবেন। তো যাক, আমি যে বিষয়টা নিয়ে আসলে আপনাদের সাথে আগামী মাসগুলোতে আলোচনা করব সেটা হলো যে আমরা কিভাবে শিশুকে চিনি, আমরা শিশুর আচরণটাকে কিভাবে চিনি। এটাকে বলে হচ্ছে বিহেভিয়ারাল ম্যাথমেটিকা, আচরণগত ম্যাথমেটিকা। হ্যাঁ, এই ইয়েগুলা কিন্তু ওইভাবে আপনি বইয়ে পাবেন না, এটাকে আমরা একটা নাম দিলাম বিহেভিয়ারাল ম্যাথমেটিকা। সে কি ধরনের বিহেভ করে, বিহেভিয়ারাল ম্যাথমেটিকা কি? একটা চাইল্ড, তার কনস্টিটিউশন কি নিয়ে গঠিত, আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই, তাহলে আমার বেশি লেকচার দিতে হবে না, আপনারা এমনি বুঝে যাবেন। আপনারা কিন্তু লিখবেন, ঠিক আছে? সবাই অংশগ্রহণ করবেন। কাকে কাকে চিনতে পারছেন? ঠিক আছে, তাই না? ম্যাক্সিমাম পার্সনই হয়তো চিনতে পেরেছেন। তিনটা ভয়, আমরা কিন্তু প্রথমে কোনো ফেস দেখাইনি, তারপর আপনারা কিন্তু চিনতে পারলেন, তাই না? আচ্ছা, আমরা আরেকটা একটু স্ন্যাপ দেখতে চাই, সেটা হলো আমরা দেখতে পাচ্ছি তো, বললাম ছোট করে শুধু চোখ দেখা যায়। হ্যাঁ, এই চোখ দেখে কি চিনতে পারছেন আপনারা কার চোখ? না, আচ্ছা। অনেকেই লিখেছে অমিতাভ। আচ্ছা, আমি লিখা কিন্তু পড়তে পারবো না, বলতে হবে। হ্যাঁ, অমিতাভ অনেকেই অমিতাভ লিখেছে। মনে হচ্ছে আপনি চিনতে পেরেছেন। আচ্ছা, যারা চিনতে পারেননি এবার তারা বলবেন। জি স্যার, আমি বিল গেটস। বিল গেটস, আচ্ছা। এরপরেও যারা চিনতে পারেননি তাদের জন্য চেনা যায়? অমিতাভ। হ্যাঁ, অমিতাভ। এবার অমিতাভ চেনা যায়। আচ্ছা, তারপরেও যারা চিনতে পারেননি তাদের জন্য এইবার ফুল ক্লিয়ার। অমিতাভ বচ্চন। সবাই? হ্যাঁ, তারপরেও যারা জি, চিনতে অমিতাভ পারেননি তারা এইখানে, তারপরেও যারা চিনতে পারেননি তারা এইখানে, তারপরেও যারা চিনতে পারেননি এইখানে, তারপরেও যারা পারেননি এখানে, তারপরেও যারা পারেননি এখানে।
ঠিক আছে, এবার একজন বলবেন হয়তোবা যে অমিতাভ বচ্চনটা আবার কি, তার জন্য এই ক্লাস না, এই জায়গাটা তার জন্য না। ঠিক আছে, মানে এই পোর্শনটা তার জন্য না। তো আমরা ডেফিনেটলি বুঝতে পারলাম অমিতাভ বচ্চন অনেকেই কিন্তু প্রথম স্লাইডেই চিনে ফেলেছেন, হয়তো 2 জন, হয়তো 3 জন, কিন্তু চিনেছেন তো। দ্বিতীয় স্লাইডে কি হলো, মানে দ্বিতীয় পট্টি যখন উঠে গেল তখন হয়তো 5 জন চিনতে পেরেছেন, তাই না নাকি? তো আমরা কিভাবে বুঝলাম যে তিনি অমিতাভ বচ্চন? তার ফেসটা দেখে স্যার, তার ফেসটা চাউনি ফেসটা। হ্যাঁ, পাতলা, লম্বা, তাই না? লম্বা যদি এখানে বোঝা যায় না, এই দেখে একটা ইয়া করা, অনেক হ্যান্ডসাম, মুখে একটা ফ্রেঞ্চ কাটের দাড়ি আছে, চোখে একটা মোটা গ্লাসের চশমা। কি বুঝলাম? কিছু বলেন না যে, আমরা কি বুঝতে পারছি? এইভাবেই তো আমরা চিনলাম অমিতাভ। বোঝা গেছে স্যার কিছু, জি। হ্যাঁ, তো এইভাবে আমরা যখন বলবো কোনো মেডিসিনের, তখন সেটা হবে সেই রিমেডির, সেই মেডিসিনের কিনোট সিম্পটম। আমি কি বুঝাতে পারলাম কিনোট সিম্পটম কি? জি 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 স্যার। কিন্তু অমিতাভের কোর কি, অমিতাভের এসেন্স কি? বা এই যে একটু আগের স্লাইডে আমরা বঙ্গবন্ধুর কিছুই দেখলাম না, আর কোনো তার ফেসই ওই দেখলাম না। ওই স্টাইলে চশমা পরাটা আর কি। হ্যাঁ, ওই স্টাইলের চশমা পরাটা। আমরা বঙ্গবন্ধুর কি দেখে ইয়ে করলাম? কণ্ঠস্বর। কণ্ঠস্বর দেখো, ওই ওই কণ্ঠস্বর গুলা আমরা কিন্তু আমরা শুনতেছি বিভিন্ন প্রোগ্রামে, আমরা বিভিন্ন সময় আমরা কিন্তু শুনছি সেগুলা, তাই না? ওই একই ভাষণ শুনতেছি, শুনে 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 আমার মাথার মধ্যে সেটা ঢুকে আছে, তাই না? আমরা বুঝতে পারছি, দিয়ে আমরা কি করলাম, একটা কনক্লুশনে আসলাম, একটা সিদ্ধান্তে আসলাম যে এই ব্যক্তি ব্যারিস্টার সুমন, এই ব্যক্তি অমিতাভ বচ্চন, এই ব্যক্তি মিঠুন। মিঠুনের আমরা যখনই শুনলাম যে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, এই যে কথা, মারবো সালা এখানে, লাশ পড়বে শ্মশানে, তাই না? এই এই কথাটা আমরা যারা সিনেমা প্রেমী, আমরা যারা সিনেমা দেখি, তারা কিন্তু আমরা এইটুক কথা শুনেই চিনে যেতে পারি যে এটা মিস্টার মিঠুন চক্রবর্তী, তাই না? আমরা এই যে অমিতাভ বচ্চনের বিভিন্ন ডায়লগ আমরা শুনি একদম দারাজ কণ্ঠে, এ সালা, তাই না? একটা ভয়েস থাকে, আমরা এই ভয়েস দেখে কিন্তু অমিতাভ বচ্চনকে চিনি, যেমনটা আমরা চিনলাম মুজিবকে। তাহলে মুজিবকে 8-10টা নেতা থেকে আমি আলাদা করছি কিভাবে? তার কণ্ঠস্বর দিয়ে। আমি তো তার ছবি দিয়ে করছি না, তার কণ্ঠস্বরটা দিয়ে। তার কণ্ঠস্বরের মধ্যে একটা পিকুলারিটি আছে, ওই ভাষণের মধ্যে একটা পিকুলারিটি আছে। তো মুজিবের ওই ভয়েসটা হলো পিকুলিয়ার, কোয়ার। আমরা কি পড়েছিলাম? পিকুয়ারেস, পিকুয়ার, কোয়ার, হ্যাঁ, তারপরে রেয়ার, স্ট্রেঞ্জ, তাই না? এটা তো হ্যানিম্যান, স্যার হ্যানিম্যান আমাদেরকে শেখায় গেছে 200, 300, 250, 300 বছর আগে। এই কথাই তো বলেছে। তো খোঁজো, এটাই হলো ওই খোঁজ। তো এক এক পার্সন এক এক স্টাইলে কথা বলবে, এই স্টাইল গুলাই হলো কোর, এগুলাই হলো এসেন্স। আর ওই যে যেটা বললাম কিনোট, কিনোট কি বললাম? কিনোট হলো তার বৈশিষ্ট্যগুলা। যে মুজিবুর রহমান একটা মোটা রঙের ইয়ে পড়তেন, গ্লাস পড়তেন, হ্যাঁ, ব্ল্যাক ব্রাশ করতেন, এটা একটা বৈশিষ্ট্য। একটা কালো রঙের মুজিব কোট পরতেন, পাঞ্জাবি পরতেন, হ্যাঁ, সবার সাথে তুমি তুমি করে কথা বলতেন, এগুলো হলো বৈশিষ্ট্য, এগুলো হলো কিনোট। কিন্তু ভয়েস, তার ভয়েসটা হলো তার এসেন্স, ভয়েসটা হলো কোর। আমি কিনোট আর কোর বা এসেন্সের মধ্যে পার্থক্যটা কি বুঝাতে পারলাম আপনাদেরকে? কেউ বুঝতে পারেননি এরকম আছেন? ঠিক আছে, বুঝতে না পারলে ভিডিওগুলো আবার দেখবেন। ভিডিও মনে রাখার একটা, অনেকেই আমাকে বলেন যে মনে থাকে না, আর দ্বিতীয়ত অনেকে মনে করেন যে লাইভ ক্লাস করবো না, ভিডিও দেখে নেবো, ওটা কিন্তু হয়ে ওঠে না। গাদি গাদি ভিডিও জমা হয়ে যায়, কিন্তু আমাদের দেখা হয় না। হ্যাঁ, এই কারণে নগদে কাজটা করে নিতে হয়। আপনারা একটা কাজ করবেন, আজকের ক্লাস 7 দিনের মধ্যে আরেকদিন ভিডিও দেখবেন, দেখার পরে 1 মাস পরে আরেকদিন ভিডিও দেখবেন,
দেখবেন এই ক্লাস আপনার মুখস্থ হয়ে গেছে, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। আর এই যে ক্লাস করার সময় একটু করে নোট করে নেবেন, কি বলছি সেগুলো লিখে নেবেন, তাহলে ডেফিনেটলি আপনাকে পিছে তাকাতে হবে না। তো আমাদের আগামী মাসগুলোর জার্নি হলো আমরা এই মেডিসিন গুলার এসেন্স শেখার চেষ্টা করব, এই মেডিসিন গুলাকে রপ্ত করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে ফিজিক্যালি হোক না কেন আপনি দেখবেন যে এসেন্সের সাথে সেটার ম্যাচ থাকে। ধরেন একজনের প্রচন্ড পাতলা পায়খানা বা 102-3 ডিগ্রি জ্বর, 4 ডিগ্রি জ্বর, একদম হাই ফিভার, সেই জায়গাতেও ওই পেশেন্টটার, ওই বাচ্চাটার একটা এসেন্স থাকে, ওই বাচ্চাটার একটা কোড থাকে। ওই কোডটাকে যদি আপনি ধরতে পারেন তাহলে ফিজিক্যাল লক্ষণের সাথে দেখবেন অটোমেটিক মিস হয়ে যাচ্ছে, মানে ম্যাচ হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা রিমেডির নিজস্ব একটা স্বতন্ত্র এসেন্স থাকে। দেখা যায় যে সিমটম গুলা চেঞ্জ হয় কিন্তু তার ভয়েস, যেমন আমার আরেকটা ভিডিও তৈরি করার সময় থাকলে করতাম, আমি অমিতাভ বচ্চনের অনেকগুলা সিনেমার ডায়লগ নিতাম, কুলি সিনেমার ডায়লগ নিতাম, শাহেনশাহর ডায়লগ নিতাম, তারপরে শোলে সিনেমার ডায়লগ নিতাম। এক এক জায়গায় এক এক চরিত্রে সে অভিনয় করছে, কোথাও কুলি ইয়েতে ফাটা কাপড় পরে আছে, কোথাও শাহেনশাহর পোশাক পরে আছে, কোথাও কৃষকের পোশাক আছে। সূর্য বংশম সিনেমাতে সে মানে রাজার পোশাক পরে আছে, আমি বোঝানোর জন্য বলতেছি। কিন্তু আমরা কি করে তাকে অমিতাভ বচ্চন চিনবো? তার টোনটা দেখে। টোনটা কিন্তু তার চেঞ্জ হবে না, পোশাক চেঞ্জ হয়ে যাবে। এরকম রোগীর ক্ষেত্রেও তাই হয়, অসুখ চেঞ্জ হয়ে যায়, বিভিন্ন সিমটম চেঞ্জ হয়ে যায়, কিন্তু তার কোনো একটা জায়গায় তার এসেন্স বা তার কোর কিন্তু সেমই থাকে। তো আপনি যদি বাচ্চাদের চিকিৎসা করতে পারেন, তাকে সুস্থ করে তুলতে পারেন, তাহলে দেখবেন যে পুরো পরিবার আপনার পেশেন্ট হয়ে গেছে। সুতরাং এই বাচ্চাদের ট্রিটমেন্ট করা কিন্তু অনেক প্রফিটেবল, বিজনেসের দিক দিয়ে অনেক লাভবান হতে পারবেন। আপনি যদি চাইল্ডকে বুঝতে পারেন, চাইল্ডকে ট্রিট করতে পারেন, তাহলে অবশ্যই একজন সাকসেসফুল প্র্যাকটিশনার হতে পারবেন। কেন পারবেন? কারণ আপনারা অনেক বাচ্চা পাবেন যারা আপনার কাছে আসছে অ্যাজমা নিয়ে, শ্বাসকষ্ট নিয়ে, কফ, জটিল জটিল রোগ নিয়ে ভুগছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। একটু আগে আপনারাই বললেন এই ডাক্তারের কাছে যাচ্ছে, বড় বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাচ্ছে, কিওর হচ্ছে না। কারণ কি? আবার দেখা যাচ্ছে হোমিওপ্যাথির কাছেও যাচ্ছে না, যারা ট্রায়াল হিট অ্যান্ড ট্রায়াল মেথডে দিচ্ছে, তারাও কিওর দিতে পারতেছে না। কারণ কি? কারণ তার পেটে, তার জিভায় রাইট মেডিসিন পড়েনি। তো আপনি যদি আমাদের এই সিস্টেম গুলা শেখার পরে একটা কেসকেও যদি কিওর করতে পারেন, বিলিভ মি, আপনি হাজার হাজার কেস পাবেন, ওই রকমও কেস পাবেন, আবার আশেপাশের কেসও পেয়ে যাবেন। একটা এলাকায় আপনি যদি কোনো একটা মানে পেশেন্টকে, মানে যারা এরকম ছুটে বেড়ানো পেশেন্ট, এরকম পেশেন্টকে আপনি যদি সলভ করতে পারেন, তার কেসকে যদি ট্যাকেল করতে পারেন, হ্যান্ডেল করতে পারেন, 100% ওই টাইপের পেশেন্ট তো আপনার কাছে হবে। এছাড়াও অন্য রোগেরও আপনি প্রচুর পেশেন্ট পাবেন। তো আমাদেরকে চিনতে হবে, আমাদেরকে বাচ্চাটাকে চিনতে হবে। আমরা যেহেতু পেডিয়াট্রিক ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব, তাহলে আমাদেরকে ওই চাইল্ডটাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, আন্ডারস্ট্যান্ড দ্য চাইল্ড। আমাদের ফোকাস করতে হবে ওইখানে। আমরা আমাদের সম্পূর্ণ ইন্টারেস্ট নিয়ে আমরা এখন মন দিব চাইল্ডের কেস টেকিং এরিয়াতে। আমাদের যা ধারণা আছে সেটা রাখেন ওইখানে, নতুন ধারণা, নতুন কনসেপ্ট গুলাকে নেন। তো আপনাদের কাছে আমার একটা প্রথম প্রশ্ন, এই চাইল্ডকে বা চাইল্ড কি, হোয়াট ইজ এ চাইল্ড? আমরা চাইল্ড কাকে বলি বলেন দেখি, কুইক বলে ফেলেন, সময় আমরা নষ্ট করব না, দ্রুত। আজকে একটু সময়, আরেকজনের উপর ডিপেন্ডেবল, তাকে আমরা চাইল্ড বলি। আরেকজনের উপর ডিপেন্ডেবল, খুব সুন্দর। আরেকজন বলেন, বলে ফেলেন। যে নির্দিষ্ট কোন নিয়ম দ্বারা ঘেরা না আর কি, চেইনড না। আচ্ছা, নির্দিষ্ট কোনো ট্রেন্ড না। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আরেকজন বলেন, তৃতীয় পারসন, কুইক। জ্ঞানের ঘাটতি স্যার। জ্ঞানের ঘাটতি। আচ্ছা, ঠিক আছে, জ্ঞানের ঘাটতি। তাহলে চাইল্ড হলো, চাইল্ডের প্রথম কথা হচ্ছে এদের কোনো রেসপন্সিবিলিটি নাই, যাদের কোনো দায়িত্ব পালন করতে হয় না, কোনো কাজ করতে গেলে তার পরিণতি কি হবে সেটা নিয়ে তার মাথা ঘামাতে হয় না। ধরেন আমার চেম্বারেই অনেক সময় বাচ্চা চলে আসে, আপনার চেম্বারও হয়, বা বাসার কথা চিন্তা করেন, একটা বাচ্চার প্রচন্ড হিসু চেপেছে, হাগু চেপেছে, ও কিছুই বলবে না, 2 বছরের বাচ্চার কথা চিন্তা করেন,
সে এদিক ওদিক কিন্তু দেখবে না যে কোথায় পায়খানা আছে, কোথায় টয়লেট আছে, কোথায় যেতে হবে, সেটা কিন্তু করবে না। সে কি করবে? চেপেছে বাবা, ওখানে সেরে ফেলবে। এটা একদম নর্মাল বিহেভিয়ার। তার বেগ আসছে, ও বেগের নাই, দেখা দেখি নাই, প্যান্টও খুলবে না, প্যান্টের মধ্যে সেরে দেবে, দেয় কি না? ডেফিনেটলি দেয়। এক কথায় স্যার, ও হ্যাঁ হ্যাঁ, বলেন মাসুদ ভাই, আমি আনমিউট হয়ে বলেন, কুইক বলেন। এক কথা হচ্ছে বুঝ শক্তির অভাব স্যার। বোধ শক্তির অভাব, এক্স্যাক্টলি। অভাব বলে না, এটাই তো নেচার, একদম নর্মাল বিহেভিয়ার। এই জন্য হয় কি, আমরা কিন্তু কোনো বাচ্চাকে কোনো বাউন্ডারি দিয়ে বেঁধে দিতে পারবো না। হাগু করার সময় বাচ্চারা চিন্তা করবে না যে সমাজ কি বলবে, পরিবারের লোকজন কি বলবে, বাবা মা কি বলবে, দুটো পিটন লাগাবে কিনা, ডাক্তারের চেম্বারে এসে হিসু করে দিচ্ছে, ডাক্তার কি বলবে, সেটা নিয়ে সে চিন্তা করবে না। সে দেখা যাচ্ছে আপনার ওখানে সোফা রাখা আছে, সোফার উপরে বসে হাগু করে দেবে। আমাদের বাচ্চারা চেম্বারে বাচ্চারা চেয়ারের উপরে হিসু করে দেয়। অন্যরা কি বলবে, ডাক্তাররা কি বলবে, এটা নিয়ে সে একদমই ভাবে না। অন্যরা যদি সমালোচনাও করে বা কিছু বলে, এটাতে তার কিছু আসা যায় না। তাহলে কি বলতে পারি আমরা? চাইল্ড হলো একদম ফ্রিডম। এর জন্য আমার সাজেশন হচ্ছে, বাচ্চা যা চায় তাকে তাই করতে দিন, তাকে সেই ফ্রিডমটা দিয়ে দেন, সে যেটা চাচ্ছে সেটাই করতে দেন। আপনি আমাকে ট্রাস্ট করতে পারেন, আমাকে বিলিভ করতে পারেন, 100% বিলিভ করে না, মানে করতেই হবে আপনাকে। সাইকোলজি, যারা অ্যাডভান্স সাইকোলজি সম্পর্কে ন্যূনতম আইডিয়া আছে, তারা তো করবেনই বটেই। আপনারা আমার উপরে ট্রাস্ট রাখতে পারেন। আপনি যদি চাইল্ডকে বাধা না দেন, আবারও বলছি, আপনি যদি চাইল্ডকে তার কাজ করতে, স্বতঃস্ফূর্ত কাজ করতে বাধা না দেন, সে কখনো সিক হবে না, সে অসুস্থ হয়ে পড়বে না। আমি এর আগেও বলেছি এই বিষয়গুলো নিয়ে, এখানে অনেক নতুন আছেন তাদের জন্য আবার বলতেছি। আমরা কি করি, এটা করো না, ওটা করো, ওখানে যেও না, এভাবে না, যাওয়া যাবে না, ওভাবে করো না, সব সময় না না না, এই কলা, শীতের সময় কলা খাওয়া যাবে না, ঠান্ডা লেগে যাবে, ফ্রিজের কাছে যাবা না, এই যে চিল্লায় চিল্লায় আমরা নিষেধ করি। ছোট বাচ্চার উপরে যখন চিল্লাই, ধরেন যে বাচ্চা দৌড়াচ্ছে, দেখতেছে মা কই, ও মা নাই, এবার চামচে ধরেন যে বাচ্চাদের প্রিয় খাবার আইসক্রিম ফ্রিজে যায় খুলে, ছোট বাচ্চারাও খুলে, আমার বাচ্চারাও খুলতে যায়, ধাপ করে খুলে ফেললো, আর মা চিল্লা, বাচ্চা কি করে, বাচ্চার মধ্যে কি রিয়াকশন হয় তখন জানেন? খেয়াল করে দেখেছেন কখনো? বাচ্চা যখন চুপ করে কলার ইয়েতে হাত দিয়ে কলাটা ছিটতে, খাওয়া যাবে না, গলায় ইয়ে হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, তখন তার মধ্যে কি রিয়াকশন হয়? সে খেতে গেছে, মা চিল্লাচ্ছে, না ধরা যাবে না, তখন তার মধ্যে কাজ করে, ছোট বাচ্চা, তার মাথার মধ্যে, তার সাবকনসিয়াস মাইন্ডে কাজ করে, আমি কি বিষ খেতে যাচ্ছি না পয়জন খেতে যাচ্ছি। ইমিডিয়েটলি তার মধ্যে রিয়াকশন শুরু হয়ে যায়, চোখে মুখে সেটা উঠে। আতঙ্কের বিষয়টা কিন্তু পাওয়া যায়, আপনারা খেয়াল করে দেখবেন। মা যখন হঠাৎ করে চিল্লায় উঠে, এটা করা যাবে না, তার মধ্যে আতঙ্কটা তৈরি হয়ে যায়, ভয়ের বিষয়টা চলে ওঠে। ভয়ে কি ঢোক গিলে ফেলতেছে, তার গলা ব্যথা শুরু হয়ে যায়। সাইকোডিনামিক্স এর কথা, আমি ওইদিকে যাচ্ছি না, গলা ফোলা শুরু হয়ে যায়। তো যাক, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে হেলদি চাইল্ডটাকে বোঝা, হেলদি চাইল্ডটা কে সেটাকে বোঝা, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। হেলদি চাইল্ড কি, সুস্থ চাইল্ড আমরা কি বলবো? সুস্থ চাইল্ডের ফার্স্ট কাজ হবে তার কোনো বাউন্ডেশন, বাইন্ডিং তার পছন্দ হবে না, পড়ালেখা পছন্দ করবে না। আমি কিন্তু বড় মানুষের কথা বলতেছি, ছোট বাচ্চার কথা বলতেছি, ছাত্রদের কথা বলতেছি না। ছোট বাচ্চা বাড়িতে তৈরি খাবার পছন্দ করে না, বাইরের খাবার দেন, চিপস, চকলেট, রেস্টুরেন্টের ফুড দেন, পিজা দেন, বার্গার দেন, ফ্রেঞ্চ ফ্রাই খাবো, আইসক্রিম খাবো। আপনি বাড়িতে আইসক্রিম কখন খাবে না, বাইরের আইসক্রিম সে পছন্দ করবে। এই যে ক্যাডবেরি, ম্যাগি, নুডলস বাড়িতে দেন, খাবে না, বাইরে যায় চাউমিন খাবে। খুবই নর্মাল এগুলা। দেখবেন অনেক বাচ্চার বাবা মা আপনার চেম্বারে এসে বলবে যে ডাক্তার সাহেব, আমার বাচ্চা নর্মাল না। কেন, কি হয়েছে? যে সে সবসময় চিপস খায়, বার্গার খেতে চায়, পড়ালেখা করতে চায় না, সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না।
সকালে কে ঘুম থেকে উঠতে, এই শীতের সময় তো আমি নিজেই তো 11টার সময় উঠি। অলসতা বাচ্চাদের মধ্যে তো থাকেই, তাই না? এই বিষয়গুলো আসলে কি খুবই নরমাল। বাচ্চারা এগুলা করতে চাইবে, বাচ্চারা এটা চাইবে ওটা চাবে, ফাস্টফুড খেতে চাবে, এটা হয়। কিন্তু বাচ্চার প্যারেন্ট মানে বাচ্চার যারা গার্জিয়ান, বাবা মা, এরা এসে বলবে যে আমার বাচ্চা নরমাল না। হ্যাঁ, আপনি সিম্পল বিষয় চিন্তা করেন। এই আমাদের এখনকার টেন্ডেন্সি হচ্ছে আমরা মানে ঘুমাতে ঘুমাতেই আমাদের কিন্তু রাত 1টা হয়ে যায় ম্যাক্সিমাম। আমাদের এখানে শুধুমাত্র 2-1 জন হয়তো আছেন যারা একটা নির্দিষ্ট শিডিউলের মধ্যে 10টা 11টার মধ্যে ঘুমায়। ম্যাক্সিমাম জায়গায় 1টা 2টার আগে ঘুম হয়ই না, আমরা ঘুমাতেই যাই না। তো একটা বাচ্চা 2টার সময় ঘুমাচ্ছে, 1টার সময় ঘুমাচ্ছে, সে কি করে 6টার সময় উঠবে? আপনি কিভাবে এটা আশা করতে পারেন? কিভাবে সম্ভব? তো আপনাকে বুঝতে হবে তার মানে এই যে বিচ্যুতি, তার যে কি বলবো ডিমোশন, হ্যাঁ, এই পরিবর্তনটা, এই অবস্থাটা বুঝতে হবে। আর এই জিনিসটাই কিন্তু আমাদের ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার কিন্তু বলে গেছে, পিকিউআরএস। আমি এই পিকিউআরএস নিয়ে অনেক আলোচনা করেছি, অনেক মানে ব্যাখ্যাও দিয়েছি এর আগে। পিকিউআরএসটা কি বললাম, কি সিম্পটম? পিকুলিয়ার রেয়ার স্ট্রেংথ, তাই না? এই ইয়েগুলা হচ্ছে আপনাদেরকে মেনটেন করতে হবে। এখন একটা ইন্টারেস্টিং ঘটনা একটু আপনাদের সাথে শেয়ার করি। একটা 6 বছরের বাচ্চা, 5-6 বছরের বাচ্চা আর কি, সে চেম্বারে ঢুকছে, চেম্বারে ঢুকেই সালাম দিল। সালাম, হ্যাঁ, ঘুরে আসসালামু আলাইকুম বলে জিভায় কামড় দিয়ে দিল। এই কামড় দেওয়ার অর্থটা কি? আসসালামু আলাইকুম, হ্যাঁ, এটার ইয়ে হলো বাবা বেসিক্যালি তাকে শিখাইছিল আসসালামু আলাইকুম বলা যাবে না, এটা বলতে হবে আসসালামু আলাইকুম। এবং তুমি গুরুজনকে দেখলে, ডাক্তারকে দেখলে তাকে যে অবশ্যই সালাম দিবা। কিন্তু সে তো স্বতঃস্ফূর্তভাবে আসসালামু আলাইকুম বলে ফেলেছে, পাশে বাবা আছে, ঠিক আছে? এই কারণে সে কিন্তু জিভায় হচ্ছে কামড় দিয়ে দিল। তো বাচ্চা এসে, ছোট্ট বাচ্চা, ধরেন 4 বছর 5 বছরের একটা বাচ্চা এসে অত ভালোভাবে, মানে আমরা বড়রাই তো সালাম মানে আদবের সাথে যে সালাম দিতে হয় সেটাই তো জানি না। সেই বাচ্চা এইভাবে মানে ভুল করে প্রথমে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম বললো, বলে জিভায় কামড় দিয়ে আসসালামু আলাইকুম বলতেছে। হ্যাঁ, এই জিনিসটা আসলে খুব কমন না। এবং বাচ্চা দেখা যাচ্ছে যে চেয়ারে একদম বসে খুব ঠান্ডা মাথায় মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে কথা বলতেছে। তা আমরা তো ভাববো যে না, এটা তো একদমই ঠিক, এটা একদম চুপচাপ বাপের সাথে আছে, একদম আমাকে তো পুরো দেখতে পাচ্ছে না, একদম বসে বসে থেকে খুব পোলাইটলি সে আচরণ করছে। এটা আমার কাছে, আপনার কাছে মনে হবে যে না, এটা একদম নর্মাল একটা বিষয়। বিষয়টা কিন্তু এরকম না, এটাই বরং অ্যাবনর্মাল। একটা বাচ্চা আসবে, এসে চেয়ারে বসবে, আমি আপনাদেরকে ছবি দেখাবো, ভিডিও আছে, এসে চেয়ার ধরে টানবে, মা বসে আছে, মায়ের চেয়ার ধরে এরকম 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 করে ঝুঁকাবে, আবার এরকম করে ইয়ে করবে। কোনো বাচ্চা এসে পা তুলে দেয়, কোনো বাচ্চা টেবিলে এসে দেখা যাচ্ছে যে এটা ওটা টানে। এগুলো খুবই সিম্পল। বরং ওই যে সুন্দর করে সালাম দিয়ে আপনার চেয়ারের সামনে এইভাবে বসে একদম এরকম করে হাত রেখে বড় মানুষের মতন থেকে যাচ্ছে, এটাই বরং অস্বাভাবিক। তো
একটা ছোট্ট একটা টিপস দিই, আর এটা দিয়েই আর কি আমি মানে আজকে শেষ করে দিব আর কি, আমার সময় অনেক পার হয়ে গেছে। মানে আজকে প্রথম দিন বলে আর কি আমরা একটু বেশি সময় নিয়ে নিলাম, সরি। আমরা এটা শেষ করে ফেলবো, এরপরে 10টা 10:15টার মধ্যে আমরা শেষ করে ফেলবো। সেটা হলো যে আপনার একটা, আপনার কাছে কোন একটা পেশেন্ট আসলো জ্বর নিয়ে, হ্যাঁ, ধরেন যে 3-4 বছর বা 5 বছর একটা পেশেন্ট আসছে, বাচ্চা পেশেন্ট আসছে, এবং সে দেখা যাচ্ছে আহ 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 হ্যাঁ, এই যে করতেছে, তার মা বলতেছে যে ডাক্তার সাহেব, বাচ্চার যখনই জ্বর হোক না কেন সে এসে এরকম গোংড়াতে থাকে। আহ 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 এই যে গোংরানো, আমাদের সিয়ামের যদি রেপার্টারি খোলা থাকে, সে বাইরে দরকার নাই, আজকে সময় নেই, আমরা এগুলা দিয়ে শিখবো। আমি জাস্ট এটা ইন্ট্রোডাক্টরি আলোচনা, তো এটা এই কারণে ইয়ে করতেছি। তো এই যে এটা কি, এটা হলো মর্নিং, গোংড়াচ্ছে, এই যে মর্নিং, এই মর্নিংটা কিন্তু কন্টিনিউ হতে হবে, চলতেই থাকবে, থামবে, বিরতি দিবে, তারপর আবার করবে, তা না, একদম কন্টিনিউয়াসলি করতে থাকবে, কন্টিনিউয়াসলি মর্নিং, ঠিক আছে? আবার আরেক শ্রেণীর ইয়া পাওয়া যায় চেম্বারে আসলে, মানে একটার মধ্যে একটা মাথায় চলে আসে, সেটা হলো এই মর্নিংটা আবার গ্যাপ দে, আহ 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 এই যে গ্যাপ, মর্নিং কিন্তু দুই ধরনের, একটা হলো কন্টিনিউয়াস, আরেকটা কি, আহ 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 এই সিম্পল দুটোই কিন্তু মর্নিং, একটা হলো ঘন ঘন, আর একটা হলো লম্বা লম্বা গ্যাপ দিয়ে। এটা হতে পারে 6 মাসের বাচ্চার, এটা হতে পারে আপনার 6 বছরের বাচ্চার, এটা এমনও হতে পারে যে 60 বছরের বাচ্চার, 70 বছরের বাচ্চার, এটাও হতে পারে, কারণ তারাও বাচ্চা হয়ে যায়। আমরা এর আগে এগুলো নিয়ে আলোচনা করেছি, তাই না, যে এজেড পার্সনকে আমরা কেন বাচ্চা বলতেছি। বাচ্চা চাইল্ডের যদি ডেফিনেশনে ফেলে দেন, তখন বুড়ারাও কিন্তু বাচ্চার মতো হয়ে যায়, নিজের টেক কেয়ার নিজে করতে পারে না। তো যাক, সেই কথা আলাদা। তো যে বয়সেরই হোক, যে কোনো প্রবলেম নিয়ে আসুক না কেন, জ্বর হোক, পেট ব্যথা হোক, আমাশা হোক, শ্বাসকষ্ট হোক, এই যে দুই ধরনের মর্নিং আপনাদেরকে আমি দেখালাম, বললাম, আর এটা যদি খুব প্রমিনেন্ট হয়, আপনার চোখে পড়ছে বিষয়টা, তাহলে আমি এর এসেন্সটা বলছি। ওই যে এসেন্সটা আমরা মুজিবের ভয়েসের মধ্যে পেলাম, যে এসেন্সটা আমরা ব্যারিস্টার সুমনের ভয়েসে পেলাম, বা ফাটাকেষ্টর মিঠুন চক্রবর্তীর এসেন্স পেলাম, এই যে মর্নিং যেটার কথা বলতেছে, মর্নিং ইন এভরি ব্রিথ, তাই না, মর্নিং এভরি ব্রিথ অফ হিজ। সিএম কি ওপেন করে, সিএম কে তো নিষেধ করলাম, রুব্রিক্সটা দেখে নেন, রেপার্টারিতে দেওয়া আছে, মর্নিং এভরি ব্রিথ অফ হিজ, তার প্রত্যেকটা নিঃশ্বাসে রিমেডি হবে বেলেডোনা। আমি বারবারই মানে খুব ভালো করে বলতেছি, আপনারা এটা ভালো করে মাথার মধ্যে নেন। মর্নিংটা কিন্তু প্রমিনেন্ট হতে হবে, আপনার চোখে এটা আসতে হবে, আপনার নজরে, আপনার দৃষ্টিতে এটা আসতে হবে। মর্নিং ইন এভরি ব্রিথ, একটাই মেডিসিন, বেলেডোনা। আপনি আপনার ভেবে দেখেন যে একজন 7 মাসের বাচ্চা মায়ের কোলে করে এসছে, বা 1 বছরের বাচ্চা, সে কিভাবে তার সিমটমের কথাগুলো আপনাকে বলবে? সে কিন্তু তার সিমটমের কথা আপনাকে বলতে পারবে না, আপনাকে এইভাবে দেখে নিতে হবে। খুবই সিম্পল বিষয়গুলা, আপনি যদি এই দেখাটা শেখেন, 2 বছরের বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে তোমার কি কষ্ট হচ্ছে, বাচ্চা
তখন কি জবাব দিবে, হয়তো এদিক ওদিক ভাববে, উত্তর দিবে, ইয়ে করবে। কিন্তু আপনি 7 মাসের বাচ্চার কথা চিন্তা করেন, তাকে আপনাকে এইভাবে অবজার্ভ করতে হবে, ঠিক আছে? তাকে আপনাকে এইভাবে অবজার্ভ করতে হবে। দ্বিতীয় যে মর্নিং এর যে বিষয়টা, সেটার ইয়ে নিয়ে আমরা আগামীকালকে ইনশাল্লাহ আলোচনা করব, তারপরে পরবর্তী জায়গাগুলোতে আসবো। তো আজকে খুবই বেসিক ক্লাস, আপনাদের অনেক প্রশ্ন থেকে গেল, বিশেষ করে যারা নতুন তাদের আসলে প্রশ্নের মানে তাদের ক্ষুধা বেশি হবে ডেফিনেটলি, কারণ সিস্টেমটাই আলাদা, এটার টেকনিকটাই আলাদা। তো আমার সাজেশন হবে আপনারা কিছুদিন একটু মুখ বন্ধ করে ফলো করেন, ডেফিনেটলি প্রত্যেকটা উত্তর আপনারা পেয়ে যাবেন। এখানে 50-60 জন তো ধরেন যে 1 বছর থেকে আছে, তাদের মনের খোরাক যেহেতু পূরণ হচ্ছে, আপনারও হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।